হ্যালো, গুড ইভিনিং। আমার একটু দেরি হয়ে গেল আজকে আসতে, একটু দেরি হয়ে গেছে। আমি 9:30তেই বলেছিলাম, কিন্তু একটু দেরি হয়ে গেল আসতে। যাই হোক, আমি তো এখানে না লাইভে কে কে আছেন এটা প্রথমে বুঝতে পারি না, কেন আমি জানি না। যার জন্য আমি ঠিক বুঝতে পারছি না যে অল ক্লিয়ার কিনা, সবাই দেখতে শুনতে পাচ্ছে কিনা, কারণ জয়নিংটা না আমি বুঝতে পারি না সব সময়। আর কমেন্ট সেকশনটাও আমি বুঝতে পারি না। আচ্ছা, এবার একটু দেখতে পাচ্ছি শ্রীময়ী ব্যানার্জি ইজ ওয়াচিং। আচ্ছা, থ্যাংক ইউ শ্রীময়ী। শম্পা মুখার্জি ওয়াচিং। আচ্ছা, থ্যাংক ইউ শম্পাদি। আচ্ছা, একটু টুকটাক দেখতে পাই, কিন্তু সবসময় না ক্লিয়ার আসে না আমার কাছে কে কে দেখছেন বা কমেন্ট সেকশনটা আমি বুঝতে পারি না। যার জন্য না আমি যখন আমি ঘটনাগুলো বলি তখন না আমি প্রপারলি অ্যান্সারও দিতে পারি না। এটা আমার খুব প্রবলেম হয়, আমি কেন জানি না। বিগত কয়েকটি পর্ব ধরে দেখছি আমি এটা হচ্ছে। আচ্ছা, যাই হোক, আজকে এমনিও দেরি হয়ে গেছে, তারপর শীতের রাত, ওদিকে বেশি দেরি করলে পরে, এখন স্টার্টিং এ দেরি করি তাহলে ওদিকে অনেক রাতটা হয়ে যাবে, তখন সবাই ঘুম পেয়ে যাবে, কেউ আর শুনবে না, ভালো লাগবে না কারোর, আমার পর রাগারাগি করবে। আর সেই কারণে আমি শুরু করে দেবো এখনই। আবার অনেকে আছে একটু পরে আসবে, এসে বলবে রাত্রিবেলার দিকে, তখন বলবেন যে আরেকটু বলুন, বন্ধ করবেন না, শেষ করবেন না, আরেকটু বলুন, আরেকটা ঘটনা বলুন। হ্যাঁ, যাই হোক, আমি সেই কারণে শুরু করে দেব। ঠিক আছে, একটুখানি প্রথমে কথা বলে নিলাম। আচ্ছা, সবাইকে জানাই আগাম শুভ নববর্ষের শুভেচ্ছা। 2025 সাল সবার ভালো কাটুক, কারণ এটাই এই বছরে অন্তত মনে হচ্ছে এটা আমার লাইফটা লাস্ট লাইভ হবে, কারণ এই বছরে আমি আর আসতে হয়তো পারবো না। ন্যাচারালি আমি আবার আগামী নতুন বছরে 2025 সালে সবার সঙ্গে আবার দেখা করব। নতুন বছরে আমি আবার লাইভ শুরু করব। তা অনেকটাই গল্প গুজব করলাম, এবারে শুরু করে নি তাহলে আজকের মতন, তাই তো? আচ্ছা, আমি কিন্তু কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, কেউ কিছু লিখছে কিনা। আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছে আমার কথাটা? দেখতে পাচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু কেউ কি শুনতে অসুবিধা হচ্ছে না তো আমার কথা? এটা একটুখানি কনফার্মেশন দিয়ে দিন তো কেউ, তাহলে আমি শুরু করে দেবো যে হ্যাঁ ক্লিয়ার আছে, কথা শুনতে পাচ্ছেন। তা না হলে কি আমি আমার মতো বলে যাব, আপনারা কিছু শুনতে পারবেন না, এটা আবার একটু বিচ্ছিরি লাগে ব্যাপারটা। শুনতে পাচ্ছেন কি না শ্রীময়ী ব্যানার্জি? তো দেখছো, একটুখানি ক্লিয়ার আছে কিনা একটু বলে দাও তো, যে পরিষ্কার আছে কিনা, সব শোনা যাচ্ছে কিনা, তারপর আমি স্টার্ট করে দেবো। তাহলে শোনা যাচ্ছে? আমি যা যা বলছি ক্লিয়ার শুনতে পাচ্ছেন সবাই? আমি আবার কমেন্ট সেকশন দেখতে পাই না, এটা আরেকটা মুশকিল ব্যাপার। আমি তো বুঝতেই পারছি না যে কেউ লিখছে কিনা যে হ্যাঁ শুনতে পাচ্ছি, তাহলে পরেও বুঝতে পারি। যাই হোক, আমি কি শুরু করে দেব? শোনা যাচ্ছে সব? পুরো আমি কমেন্ট সেকশনই দেখতে পাচ্ছি না, কি বলবো, আমি তো বুঝতেও পারছি না যে সবাই শুনতে পাচ্ছে কিনা। শোনা যাচ্ছে কি? আচ্ছা, আমি না তাহলে আমার মতো বলে যাব, যদি শোনা না যায় তো মুশকিল হয়ে যাবে। যাই হোক, আমি তাহলে শুরু করে দিচ্ছি, হ্যাঁ, আজকের মতন। আর আমি ওয়েট করছি না। আচ্ছা, প্রতিদিনের মতন এবারেও আমি, যেমন প্রত্যেকবার আমি শুরু করি একটা ঠাকুরের ঘটনা দিয়ে, এবার ঠাকুরের ঘটনাই বলবো, কিন্তু একটা অন্য রকম একটু ঠাকুরের ঘটনা বলবো। আমার মনে হয় আপনাদের খুব শুনতে ভালো লাগবে, কারণ কি আমার ভীষণ ভালো লেগেছে। সেই আমার যেটা ভালো লাগে না, আমি সেটা চেষ্টা করি আপনাদের কাছে শোনানো, মনে হয় আপনাদের হয়তো ভালো লাগবে। দেখুন কেমন লাগে। যারা আপনারা আমার ফেসবুক ফ্রেন্ড আছেন তারা সবাই মোটামুটি জানেন যে আমি এই মাসেরই প্রথম দিকে, ফার্স্ট উইক বা শেষের দিকেই আর কি, আমি কালীঘাটে গেছিলাম। কালীঘাটে অনেকবারই গেছি তা না, কিন্তু এবারও একটু গেছিলাম। অনেক বছর যাওয়া হয়নি, সেই জন্য একটুখানি ইচ্ছা হলো মায়ের কাছে যাব, মা টানলো বোধহয়, সেই কারণে যেতে পারলাম। যাই হোক, তা কালীঘাটের মাহাত্ম্য সবাই আপনারা জানেন, এই তো আর নতুন করে বলার কিছু নেই, যে 51 পীঠের একটা পীঠ সতীপীঠ এটা, এবং এখানে সতীর কনিষ্ঠ পায়ের আঙুল পড়েছিল,
সেখান থেকে এটা মহাপীঠ হয়েছে, এসব তো আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু আমি আজকে সেই ঘটনাটা বলবো না, আমি আজকে একটু অন্য ঘটনা বলবো, যেটা নাকি আমি গেছিলাম বিশেষভাবে জেনে খবর পেয়ে, আমি নিজে গেছিলাম সেখানে এই মানে মাহাত্ম্যটা জানার জন্য। কিরকম ব্যাপার না, কালীঘাটে আমি শুনেছিলাম যে মায়ের ভোগের জন্য এমন একটা জায়গা থেকে মিষ্টি আসে, যে মিষ্টিটা মানে বহু পুরনো দিন থেকে নাকি সেই দোকানে মিষ্টি মা গ্রহণ করে আসছেন। এটা একটা বিরাট বড় একটা মানে মাহাত্ম্যর ব্যাপার অবশ্যই বলবো আমি। কারণ কি, এই মা মানে এই কালীঘাটের মা কিভাবে এই দোকানের মিষ্টি খাওয়া শুরু করলেন এবং তারপর কিভাবে চলে আসছে, সেই মাহাত্ম্যটার কথাই আজকে আমি বলবো, যেটা আমি জেনেছিলাম কিন্তু নিজের চোখে দেখার জন্য আমি সেখানে গেছিলাম, মানে খুঁজে যে মায়ের মন্দির তো মাকে দর্শন করবই, মাকে পুজো দেবই, কিন্তু আমি ওখানেও যাব, এটা আমার একটা ভীষণ ইচ্ছা ছিল মনের। ঠিক ইচ্ছা থাকলে উপায় হয়। আমি ঠিক খুঁজে খুঁজে আমি আমার বান্ধবী মিলে সেখানে চলে গেছিলাম, গিয়ে সেখানে এইটাকে এক্সপ্লোর করে এসেছি। সেই ঘটনাটাই আপনাদের বলবো আজকে। যারা জানেন ঠিক আছে, যেমন সম্পাদি আমাকে পার্সোনালি বলেছেন যে হ্যাঁ সম্পাদি জানেন, কারণ সম্পাদিরা হয়তো সম্পাদি এখানে আছেন, তারা ওই কালীঘাটের মন্দিরের যারা মানে পূজারী আছেন তাদের সঙ্গে খুব ভাবে একাত্ম আছেন, যুক্ত আছেন, তিনি জানেন। কিন্তু অনেকেই জানেন না, যারা জানেন না তাদের জন্যই আমি বলছি আজকে। এই দোকানটা হলো মানে দোকানটার কোনো নাম নেই, দোকানটার নামটাই হলো কিরকম না হারান মাঝির দোকান। এবং এই নাম বললেই নাকি ওই অঞ্চলে মানে কালীঘাট মানে মেট্রো স্টেশন থেকে আমি যা দেখলাম মানে আপ টু ওই দোকান সকলে যাকে বলছে সেই বলছে এই তো এখানে, সেই আমাকে লোকেশনটা বলে দিতে পারছে। মানে বোঝা যাচ্ছে যে কতটা পপুলার সেই দোকানটা, এটা আমি সেদিনকে অনুধাবন করতে পারলাম। যেটা বলছিলাম যে আমি যখন ওই দোকানটাতে গেলাম খুঁজে খুঁজে, দেখলাম একটা অখ্যাত দোকান, মানে তার কোনো না আছে সাইনবোর্ড, না আছে কিছু, শুধু একটা মানে পূর্ণ বলা যেতে পারে জীর্ণ মানে পুরনো একটা মানে দোকান। সেই দোকানটা মানে এখন ওরম ধরনের দোকান খুঁজলেও বোধহয় সারা পশ্চিমবঙ্গে, মানে আমি শহর ছেড়ে দিলাম, কোনো গ্রামগঞ্জেও বোধহয় ওরকম দোকান এখন খুঁজে পাওয়া যায় না। যে দোকানটার দরজা সেই আগেকার দিনে পাল্লা, সেই মানে লোহার গড়ার দেয়া দরজা, জানলা, এবং সেই আগেকার দিনে কাঠের একটা সেই মানে শোকেস কাঁচ দেওয়া, সেই কাঠের একটা চৌকি পাতা, সেখানে বসে মানে বিক্রেতা বিক্রি করছেন। মানে কি বলবো, মানে একদম সেই পুরনো দিনের সেই মানে বলছি তো, এরকম দোকান এখন সারা কলকাতা কেন সারা গ্রামগঞ্জে খুঁজে পশ্চিমবাংলারও বোধহয় এরকম এত মানে একটা পুরনো দোকান খুঁজে পাওয়া যাবে না, যে দোকানটা নাকি এখন ওরকম কলকাতা শহরে কালীঘাটের বুকে ভবানীপুরে আছে। আচ্ছা ভালো কথা, খুঁজে তো সেখানে গেলাম। এবার সেই দোকানের মাহাত্ম্যটা আমি আপনাদের বলি। এই কেউ বলে দোকানটা 300 বছরের পুরনো, কেউ বলে প্রায় 280 বছরের পুরনো, কেউ বলে এটা 350 বছরের পুরনো। যাই হোক, 200 থেকে 300 বছরের পুরনো হলো এই দোকানটা, অর্থাৎ বহু দিনের আগেকার দোকান। এবার কি হয়েছে, মানে এই দোকানের যিনি মানে প্রথম তৈরি করেছিলেন মানে এটা দোকানটার, তার নাম ছিলেন হারাধন মাঝি। তিনি থাকতেন হাওড়ার দেউলটি বা এরকম কোনো একটা অঞ্চল থেকে, হাওড়া থেকে তিনি এসেছিলেন এখানে ব্যবসা করতে, এই দোকানটা করতে এসেছিলেন উনি। আমি যা শুনলাম যে উনি একদিন কে মানে ওই ভদ্রলোক প্রথম ওই যেটা বলছি, কেউ বলছে 300, কেউ বলছে 350 বছরের পুরনো, এরকম যে তো সেই সময়কার কথা। উনি একদিন দোকানে বসে আছেন, এবারে মানে একটা নাকি বালিকা, একটা বাচ্চা মেয়ে এসেছিল ওনার দোকানে, এসে বলছে আমাকে একটু মিষ্টি দেবে, মিষ্টি খাবো। তা উনি তখন যথারীতি যেরকম মিষ্টি হয়, মিষ্টি পরে বলছি আমি কোন কোন মিষ্টি ওনার ওখানে বিখ্যাত বা দেওয়া হয় মার কাছে, সেটা পরে যাচ্ছি আমি আগে প্রথম ঘটনাটা বলছি। ওনাকে মাকে ওই মিষ্টিটা দিয়েছেন, মানে একটা মেয়েকে মিষ্টিটা দিয়েছে যে খাও মিষ্টি। ও তখন মিষ্টি খাওয়া শুরু করেছে, খেয়ে
তখন ভদ্রলোক উনি মিষ্টি খাচ্ছে, বাচ্চা মেয়ে তো মিষ্টি খাচ্ছে দেখে ওই হারাধন মানে মাঝি, যে হারাধন মানে হারান মাঝি, যাকে হারাধন মাঝি ছিলেন আসলে ওনার নাম, উনি নিচু হয়ে কাজ করছেন। কাজ করে ওপরে উঠে ওর কাছে পয়সাটা যখন চাইতে যাবে, গিয়ে দেখছে যে সেই মেয়েটি নেই। তখন উনি ওনার মানে যেখানটায় দোকানটা কেউ গেলে যারা জানেন তারা হয়তো বুঝবেন, যারা জাননি তারা জানবেন না, আমি গেছি বলে বলছি, যেখানটা উনি বসার জায়গাটা, সেইখান থেকে উনি বেরিয়ে ওই একটা রাস্তা আছে গলি, যেই গলি গিয়ে নাকি ওই বড় রাস্তাটার সঙ্গে যুক্ত হয়েছে, সেই রাস্তা আবার গিয়ে বাঁদিকে টার্ন নিলে মায়ের মন্দির, মানে মায়ের মন্দির থেকে খুব বেশি হলে 3 থেকে 4 মিনিটের রাস্তা হলো হেঁটে ওই হারান মাঝির দোকানটা। তা সেরকম জায়গায় উনি বেরোলেন, বেরিয়ে পুরো খুঁজলেন যে কোথায় ওই মেয়েটি, কোথাও নেই। সবাইকে উনি বললেন যে দেখুন, দেখো তো এরকম একটা মেয়ে এরকম এসেছিল আমার কাছে, খেয়ে না পয়সা দিয়ে চলে গেছে, একটু তোমরা কেউ দেখেছো? তখন সবাই বলেছে যারা আশেপাশে আছে যে না তো, দেখতে পাইনি তো, কোথায় কোন দিক গেছে, ওদিক দিয়ে গেলে আবার গঙ্গা পড়ে, পিছন দিকে রাস্তাটা দিয়ে গেলে হয়তো গঙ্গার দিকেও যেতে পারে। তা উনি সব জায়গায় খুঁজলেন, মেয়েটিকে এত চটপট মেয়েটি কোথাও চলে যাবে এটা তো হতেই পারে না। উনি ভাবছেন কোথায় গেলেন, দৌড়ে পালিয়ে গেল, ঠিক আছে যাক গেল গেল, মিষ্টি তো একটু খেয়েছে, আর তো বেশি কিছু খায়নি, যাই হোক এ তো গেল সেই দিনকার ঘটনা। তা তিনি ব্যাপারটা তিনি ভুলেও গেছেন। তারপর কি হয়েছে, সেই দিন রাত্রিবেলা উনি স্বপ্ন দেখেন, ওই মন্দিরের মা মানে কালীঘাটের মন্দিরের মা ওনাকে বলছেন, শোন তোর মিষ্টি না আমার খুব ভালো লেগেছে, তুই আমাকে রোজ মিষ্টি খাওয়াবি? তা উনি তখন ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে বলছেন, তোমাকে মিষ্টি খাওয়াবো? কি করে খাওয়াবো? বলছে কেন, আমার মন্দিরে যখন পুজো হবে তখন তুই রোজ আমাকে মিষ্টি দিবি, সকালে আর সন্ধ্যাবেলা। আমার যখন সকালে মঙ্গল আরতি হবে তখন তোর মিষ্টি খাবো ঘুম ভেঙে, আর রাত্রে শুতে যাওয়ার সময় তোর মিষ্টি খাবো, দিবি? তখন উনি বলছে কেঁদে, মা তুমি আমার মিষ্টিটা খাবে, তোমার এত ভালো লেগেছে? বলছে হ্যাঁ। তার পরের দিন থেকে ওই হারান মাঝি শুরু করলেন ওনার মিষ্টি, এই ওনার স্বপ্নের কথাটা জানালেন মন্দির কর্তৃপক্ষকে, তারাও তখন বললেন ঠিক আছে আপনি দেবেন। সেই থেকে উনি ওনার মন্দিরের মিষ্টিকে উনি মানে একদম মানে যখন সকালে তৈরি করা হয় টাটকা মিষ্টিটা উনি আগে দিয়ে দেন করে মায়ের মন্দিরে, মায়ের মঙ্গল আরতি ভোরবেলা যখন হয় সেই মঙ্গল আরতিতে ওই মায়ের মিষ্টি যায়। আবার সন্ধেবেলায় যখন বৈকালী হয়, মানে সন্ধেবেলায় যে পুজো আরতিটা হয়, সেই শয়ন হবে, তখন মায়ের এই মিষ্টি, রসগোল্লা, দই দিয়ে মাকে খাইয়ে সেই ওনার পুজোটা মানে শেষ করে মাকে শয়ন দেওয়া হয়, দিয়ে মন্দির বন্ধ হয়। সেই থেকে আজ অবধি কিন্তু এই জিনিসটা চলে আসছেন, মায়ের দয়াতে এইটা। এবার বলি আরো কয়েকটা ব্যাপার। আচ্ছা প্রথমেই বলিনি ওখানে কি কি মিষ্টি মায়ের কাছে যায়, যেটা জেনে আমি গেছিলাম দেখতে এবং সেটা একটু স্বাদ গ্রহণ করতে, যে মা এত ভালো, এত দোকান থাকতে ভবানীপুর অঞ্চলে উনি মা কেন ওই দোকানে মিষ্টি খান এবং কি মিষ্টি খান, সেটা আমার ভীষণ কৌতূহল ছিল জানার। সেই কৌতূহলটার জন্যই আমি গেছিলাম। গিয়ে দেখলাম যে মা যে মিষ্টিটা খান সেই মিষ্টিটা হলো মানে বিখ্যাত মিষ্টিটা হলো চ্যাপ্টা রসগোল্লা। রসগোল্লা যেমন আমরা গোল গোল খাই এখানে সব জায়গায়, ওই গোল রসগোল্লাকে চ্যাপ্টা করে দেওয়া হয়েছে। টেস্ট ভীষণ সুন্দর, কিন্তু চ্যাপ্টা মানে যেরকম একটা মালপোয়ার যে পাতলা পাতলা চ্যাপ্টা মালপোয়া হলে যেরকম হয় ওই রকম চ্যাপ্টা, কিন্তু আবার স্পঞ্জের মতন, মানে পেটের পোর্শনটা যেটা চ্যাপ্টার যে ভেতরের পোর্শনটা কিন্তু খুব স্পঞ্জি, একদম মানে তুলতুল করছে নরম, সেই মিষ্টি মায়ের কাছে চাই। এছাড়াও আরও 2-3 রকম আইটেম আছে, ওনারা আমাকে দেখিয়েছেন, নাম বলেছিলেন, আমি ঠিক এই মুহূর্তে বলতে পারছি না সব নামগুলো। সেই মিষ্টি মায়ের কাছে প্রত্যেক দিন যায়। এবং আমি যেদিন বিকেলবেলা গেছিলাম এই মাসেই ডিসেম্বরে, যেদিন গেছিলাম আমি বললাম তো যে আমি মাকে দেবো এবং ওই দোকানের সব কিছু জানবো বলে আমি গেছিলাম। দেখলাম যে ওনারা তখন ওখানকার যে একজন পুরোহিত পান্ডা তিনি দাঁড়িয়ে আছেন, আমাকে বললো দেখুন এ তো ইনি নিয়ে যাবেন, ও দেখুন দাঁড়িয়ে আছেন। এবং মায়ের জন্য যখন দিন সকাল টাটকা একবার তৈরি করে মায়ের ভোগে পাঠানো হয়, আবার বিকেলবেলা যে টাটকা মায়ের ভোগে পাঠাবার জন্য তৈরি করে একদম আলাদা সরিয়ে রাখা আছে, প্যাকিং ট্যাকিং করে রাখা আছে, এরকম ভারে ভারে করে রাখা, সেই মিষ্টি মায়ের কাছে চলে যাবে। তখন বাজে বিকেল প্রায় 5টা 5:30 বাজে, বলে এইবার যাবে গিয়ে সন্ধ্যা আরতিতে ওই মাকে বৈকালি দেওয়া হবে। আচ্ছা
এ তো গেল মায়ের এই ব্যাপারটা। তারপরে ওনারা আমাকে আরো কিছু ঘটনা বললেন, আমার খুব অবাক লাগলো। ওনাদের ওই যে হারান মাঝি, তার নির্দেশ অনুযায়ী আজকে যে ছিলেন, মানে এখন যারা ওই দোকানের মালিক, সেই যে হারান মাঝির 4th জেনারেশন, মানে চতুর্থ পুরুষ হচ্ছে এখন ওখানকার যিনি কর্মকর্তা, মানে দোকান দেখভাল করছেন। এছাড়া তো তৈরি করার অনেক লোক আছে। উনি আমাদের বলছিলেন যে এই দোকান হারান মাঝির নির্দেশ অনুযায়ী এবং মায়ের নির্দেশেই হয়তো তিনি দিয়েছিলেন, এনারা ধারণা করছেন যে ওই মন্দির, মানে ওই দোকান ওই রকমই থাকবে। যতই দিন যাক, যত পয়সা হোক, যতই যাই হোক, মন্দিরের কিন্তু কোনো মানে মানে দোকানের কিন্তু কোনো মানে চাকচিক্য, ওপরে বাহ্যিক স্বাদ গোছানো মানে এটা কিন্তু করা যাবে না। যেরকম ছিল সেই পুরোনো দিনের সেই রকমই রাখতে হবে, 1 নম্বর। দ্বিতীয়ত হলো ওনাদের একটা ট্র্যাডিশনে বলা যেতে পারে, বা তার নির্দেশ বলা যেতে পারে, কোনো কারণেই হোক, সেই মন্দিরে আজও যারা বিক্রি করেন, মানে বিক্রেতা, তারা কিন্তু ধুতি পরেন আর একটা উপরে জামা ফতুয়া টাইপের পরেন। তারা কিন্তু প্যান্ট শার্ট পরে ওখানে বসেন না, ওই দোকানে বসেন না। এটা কিন্তু একটা বিশেষ একটা মানে নিয়ম, 2 নম্বর। তৃতীয়ত আরেকটা ব্যাপার হচ্ছে যে ওইখানে মানে মায়ের একটা কি মাহাত্ম্য দেখুন, ওরা বলছিলেন প্রত্যেক দিন সকালে যা মিষ্টি তৈরি হয় বা বিকেলে যা মিষ্টি তৈরি হয়, সেই দিনে সেই মিষ্টি সব শেষ হয়ে যাবে, একটা পিসও পড়ে থাকবে না। ওই দোকানে কোনো ফ্রিজ নেই যে কোনো মিষ্টিকে ফ্রিজে রাখা হবে ঠান্ডা করে, প্রিজারভেটিভ করে, যে পরের দিন আবার, যেটা সব দোকানগুলোতে যা হয় কলকাতা শহরে, ফ্রিজ নেই, এরা মিষ্টির দোকান পাওয়া যায় আজকের দিনে এসে, ওই দোকানে কিন্তু কোনো ফ্রিজ নেই, থাকবে না। ওই নির্দেশটা উনি দিয়ে গেছিলেন হারান মাঝি, কারণ মায়ের বাড়ি যে মিষ্টি যাবে সেই মিষ্টি কোনো বাসি যাতে না হয়, কোনো বাসির ছোঁয়া যাতে না হয়, সেটা হবে না। আজকে তৈরি আজকেই শেষ। তখন আমরা বলছিলাম যে তার মানে কি, মানে এত বিক্রি বলছে, মায়ের দয়া, এটা মায়ের এমনই একটা লীলা দয়া যে যে মিষ্টি আজকে তৈরি হবে একটা মিষ্টিও পড়ে থাকবে না। ওনাদের এরকম কত কারিগর আছে, প্রত্যেক দিন প্রচুর, ওনারা বলেন যে কত মিষ্টি তৈরি হয় ওখানে, বিভিন্ন রকম মিষ্টি, কিন্তু কোনো মিষ্টি থাকে না, বাসি হয় না। এটা একটা বিরাট মায়ের মানে একটা দয়া ছাড়া এটা হওয়া সম্ভব না আজকের দিনে। ফ্রিজ ছাড়া দোকানে ওইভাবে হওয়া সম্ভবই না। সেই কারণে মায়ের মাহাত্ম্যের জন্যই কিন্তু আজ অবধি ওই দোকান এত সুন্দরভাবে চলছে। আশেপাশে আমি দেখেছি কালীঘাটে, আপনারাও জানেন কত বড় বড় দোকান আছে, মিষ্টির দোকান নেই কি? প্রচুর বড় বড়, ভবানীপুর অঞ্চলে মিষ্টির দোকানে তো অভাব নেই, বিরাট বড় বড় ঝাঁ চকচকে মিষ্টির দোকান আছে। কিন্তু এই যে হারান মাঝির মিষ্টির দোকান আজও কিন্তু সেইভাবেই চলছে, আদি অনন্তকাল ধরে পুরনো সেই নিয়মে, প্রায় 300-400 বছরের পুরনো দোকান আজও মায়ের ভোগে লাগছে। আর এমনকি আরেকটা কথা ওনারা আমাকে বলেছেন, যে যেটা হলো কোভিডের সময়, যখন কোভিড পিরিয়ড ছিল, সমস্ত দোকানপাট বন্ধ, কিন্তু কলকাতা কর্পোরেশন থেকে, পুলিশ থেকে একমাত্র পারমিশন দেওয়া ছিল এই মন্দিরটি খোলা থাকবে, এই মানে এই মিষ্টি দোকানটা খোলা থাকবে। কেন না, এই মিষ্টি দোকানে মন্দিরের মানে মিষ্টি না গেলে মন্দিরে পুজো হবে না, মায়ের পুজো, দুবেলা পুজো হবে না। সেই কারণে কোভিডের সময়ও একমাত্র ওই অঞ্চলে এই হারান মাঝির মিষ্টি দোকানে খোলা ছিল, শুধুমাত্র মায়ের মন্দিরে মিষ্টি সরবরাহ করার জন্য। এই মাহাত্ম্যর ঘটনা শুনে আমার এত ভালো লেগেছিল, আমার মনে হয়েছিল আপনাদের কাছে আমি বলবো ব্যাপারটা। মায়ের মানে কালীঘাটের মন্দিরের তো মাহাত্ম্য সবাই জানেন, যে তারা মানে একটা মহাপীঠ, এটা একটা সিদ্ধপীঠ, সতীপীঠ, সব আমরা জানি। কিন্তু এই যে হারান মাঝির দোকানের সঙ্গে মায়ের যে এই একটা যোগাযোগ, এটা কিন্তু যোগসূত্রটা আমি যখন জানতে পেরেছিলাম, সেই থেকে আমার ইচ্ছা ছিল আমি নিজে গিয়ে একবার প্রত্যক্ষ করব। এবং আমি সেখানে দাঁড়িয়ে মিষ্টি খেয়েছি, আমি আমার বান্ধবীতে গেছিলাম, আমরা মিষ্টি খেয়েছি, তারপরে আমরা সেই মিষ্টি বাড়ি নিয়ে এসেছি, মায়ের প্রসাদ তো এনেইছি, সেই মিষ্টি বাড়ি নিয়ে এসেছি, এসে সেই মিষ্টি আমরা সবাইকে মোটামুটি চেনা পরিচিতদের খাইয়ে দেখিয়েছি যে এই এরকম ধরনের মিষ্টি আমরা কোনোদিন দেখিনি, তাই না? আপনারা কেউ দেখেছেন কিনা? চ্যাপ্টা রসগোল্লা আমি কোথাও দেখিনি, একমাত্র কি মায়ের পুজোর জন্য ওইখানেই হয়, হারান মাঝির দোকানেই নাকি হয়। সেই আমার খুব অবাক লেগেছিল, এবং এত সুন্দর এই মায়ের মাহাত্ম্যটা আমি জানতে পেরেছিলাম ওই মিষ্টির দোকানের সঙ্গে জড়িত, যার জন্য আমি আর কি আপনাদের কাছে আজকে এই ঘটনাটা ফার্স্ট বললাম। জানি না আপনাদের কেমন লাগলো, ভালো লাগলো কিনা, কিন্তু আমার মনে হয়েছিল আপনাদেরকে শোনাতে আমার খুব ইচ্ছা করেছিল, তাই শোনালাম। দেখি আপনাদের কার কেমন লাগলো। আমি যদিও কমেন্ট সেকশন পড়তে পারি না, আগেই বললাম, জানি না আপনারা কেউ কিছু বলছেন কিনা।
সেটা যদি আপনাদের ভালো লাগে আপনারা জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে যে আমি ভবিষ্যতে তাহলে আরো এরকম কিছু পেলে আপনাদের অবশ্যই জানাবো। আচ্ছা, শুধু আমি দেখতে পাচ্ছি কারা কারা দেখছেন, হ্যাঁ, ওয়াচিংটা দেখাচ্ছে, কিন্তু কমেন্ট সেকশনটা আমি কিন্তু দেখতে পাচ্ছি না। আচ্ছা, মধুমিতা সেনগুপ্ত ওয়াচিং, থ্যাংক ইউ মধুমিতা দি। মধুমিতা রয় দেখছেন, পাপিয়া বন্দ্যোপাধ্যায় দেখছেন, ঠিক আছে, আপনারা দেখছেন, আমি দেখতে পাচ্ছি, কিন্তু কমেন্ট সেকশন পড়তে পারছি না। যদি আপনারা কিছু জানাতে চান, ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই জানাবেন, ঠিক আছে। আচ্ছা, আমি এবার কথা না বাড়িয়ে আমি একবার নেক্সট আমার ঘটনাটায় চলে যাচ্ছি। আচ্ছা, পাপিয়াদি, পাপিয়া ম্যাডাম তুমি আছো, আমি তোমার ঘটনাটা কিন্তু বলবো। তোমার একটা ঘটনা আমি আজকে অবশ্যই বলবো। তার আগে আমি আরেকটা, আমার কাছে বেশ কিছুদিন ধরে পুরনো একটা ঘটনা রয়ে গেছে, আমি সেটা বলতে পারিনি, বলা হয়নি অ্যাকচুয়ালি, আমার ভুলে গেছিলাম ব্যাপারটা, সেইটা একটু আগে বলে নি, হ্যাঁ, না হলে সেই দিদিও আবার একটু রাগ করবেন যে বহুদিন ধরে তিনি আমাকে এটা দিয়ে রেখেছেন। আচ্ছা, এটা হলো কাকলিদি, অ্যাকচুয়ালি টাইটেল ফাইটেল আমি কোথায় কি বৃত্তান্ত বলছি না, কারণ যার ঘটনা বলবো তিনি তো এখনো যেহেতু আছেন, সে তো খুব একটা মানে মানে খুব পুরনো ব্যাপার নয় বলে আমি শুধু কাকলিদির নামটা আমি ঠিকই বললাম, কিন্তু কাকলিদির আরেকটা বলে দিচ্ছি, কাকলিদির যে দিদির ছেলের সঙ্গে একটা ঘটনা ঘটেছিল, দিদি থাকেন হচ্ছে, সেটাও আমি বলেই দিচ্ছি, সত্যি সত্যিই বলছি, ব্যাপারটা কোনো করছি না, উনি বলছে একটু বলতে পারো। দিদি বর্তমানে থাকেন হচ্ছে বাঁশদ্রোণীতে, এবং তখনও যখনকার ঘটনা তখনও তিনি বাঁশদ্রোণীতেই থাকতেন, কিন্তু তিনি হয়তো অন্য কোনো ভাড়াটার কোনো বাড়ি বা কিছু থাকতেন, পরবর্তীকালে উনি বাড়ি করে অন্য জায়গায় চলে গেছেন, মানে বাঁশদ্রোণী কোথাও একটা আছেন, এখনো আছেন। যাই হোক, তা এই দিদির একটা দিদির ছেলের ঘটনা আমি বলবো। একটা মানে ঘটনাটা আমার তো খুব মানে অবাক, মানে ভীষণই একটা অবাক লেগেছে, দেখুন আপনাদের কেমন লাগে, ঠিক আছে। এটা হলো এই কাকলিদির দিদি যে বললাম বাঁশদ্রোণীতে থাকেন, কিন্তু ওনার শ্বশুর বাড়ি অ্যাকচুয়ালি বাঁশদ্রোণীতে নয়, ওনার হাজবেন্ড ছেলেকে নিয়ে উনি ওখানে থাকতেন। শ্বশুর বাড়ি হচ্ছে মেদিনীপুরে মহিষাদলে ওনার শ্বশুর বাড়ি ছিল। আর মহিষাদলে বলতে আজকের যে মহিষাদল সেখানেও নয়, মহিষাদলে সদর যেটা বলে ওরা, সেখান থেকে প্রায় 10 কিলোমিটার বা 12 কিলোমিটার ভেতরে, মানে একটা প্রত্যন্ত গ্রামে ওনার শ্বশুর বাড়ি ছিল, মানে কাকলিদির দিদির শ্বশুর বাড়ি ছিল। আর এতটাই গ্রাম বলেই হয়তো সম্ভবত আমার যেটা মনে হয়েছে যে কাকলিদির দিদিরা, যেহেতু জামাইবাবু কলকাতা শহরে থাকতেন, কাজ করতেন, চাকরি করতেন সেই সময়, সেই সূত্রেই আর কি ওনারা চলে এসেছিলেন এখানে থেকে আর কি, ছেলেও পড়াশোনা করতো, আর ওনার হাজবেন্ডও ওখানে চাকরি করতো বলে ওনারা এখানে ভাড়া থাকতেন। পরবর্তীকালে আমি শুনেছি নাকি এখন বাড়ি টাড়ি করে ফেলেছেন বা ফ্ল্যাট কিনেছেন, কিছু একটা হবে, হোয়াটএভার। আচ্ছা, যাই, যেটা আমি বলছিলাম সেই সময়কার ঘটনা, আজ থেকে ঘটনাটা প্রায় বলছে 30 বছর আগে হবে ঘটনাটা, কারণ যে ছেলেটির ঘটনা, সেই সময় ওই ছেলেটির বয়স ছিল, মানে কাকলিদির দিদির ছেলের বয়স ছিল 17-18 বছর, মানে এখন কিন্তু তিনি আছেন। সেই কারণে আমি আর তার নাম বা সেই জায়গা অতটা আমি বলতে চাইছি না ভেঙে, এবার এতটুকু ঠিকই বললাম, ঠিক আছে। তা সেই সময় যেটা বললাম, ওই মহিষাদলের ওই যে জায়গাটা, সেই জায়গাটা মানে এতটাই প্রত্যন্ত গ্রাম ছিল যে সেখানে সন্ধ্যের পর না লোকজন খুব একটা বেরোতো না, মানে চাষবাস করতো ম্যাক্সিমাম লোক, তো আর দরকারও হতো না, অ্যাকচুয়ালি বেরোতও না। তা এই যে যার কথা বলছি, কাকলিদির দিদির ছেলে, ও মাঝে মাঝে যেমন ছোটবেলা থেকে কাকলিদির দিদির আর কি ন্যাচারালি শ্বশুর বাড়িতে, মানে ওনাদের শ্বশুর বাড়িও মোটামুটি ভালোই বর্ধিষ্ণু মানে পরিবার, কিন্তু হলে কি হবে, গ্রামে যা হয় মানে বাড়িটা কিন্তু ওই মানে টালির চাল, তারপরে অনেক ক্ষেত খামার ওনাদের আছে, চাষবাসও ওখানে হয়, মানে ধানের জমি টমি আছে, ধানের গোলা আছে উঠোনের মধ্যে। আমাকে বলেছেন উনি নাকি বাড়িটা ছিল বেশ বড়, কিন্তু দেওয়াল করা, কিন্তু ওপরটা টালি ছিল, আর কিছু ঘর ছিল ওপরটা আবার ওই
খড় টর দিয়ে হয় না সেরকম টাইপের। কিন্তু তাই মানে কিন্তু এই নয় যে ওনাদের অবস্থা কিন্তু খারাপ ছিল তা না, খুব ভালো পরিবার ছিলেন ওনারা। কিন্তু গ্রামের ওই স্ট্রাকচারটাই সব বাড়িগুলোই নাকি তখন ওরকমই হতো, ওখানে ছিল। তো ওনাদের বাড়িটাও বিরাট বড় এলাকা নিয়ে, অনেকগুলো ঘর চারিদিকে আছে, মাঝখানটা উঠোন, মেন গেট বাইরে, এরকম একটা মানে সুন্দর বাড়ি আছে, ছিল আর কি। তা মাঝে মাঝে কাকলির দিদিরা ওখানে যেতেন, খুব মানে বছরে 2-4 বার যেতেন। বাড়িতে নাকি পুজো টুজো, বড় বড় অনেক কিছু পুজো টুজো হতো, কালী পুজো আর কি সব পুজো, লক্ষ্মী পুজো সব হতো। সেই সময় এনারা সব ওখানে যেতেন, গিয়ে কয়েকদিন ছুটি টুটি কাটিয়ে আবার দিদিরা চলে আসতেন। তাই এরকম একটা মানে যখন ব্যবস্থা থাকতো, তা ছোটবেলায় যখন মানে কাকলির দিদি, মোটামুটি দিদির ছেলের বয়স 6-7 বছর থেকে প্রায়ই মাঝে মাঝে যখন নিয়ে যেতেন, তখন কিন্তু বাবা, মা, কাকুলি, দিদি, তার হাজবেন্ড, তিনজনেই কিন্তু যেতেন। আবার তিনজনই একসঙ্গে কলকাতায় ফিরে আসতেন ছুটি পুজোটা কাটিয়ে। কিন্তু হলে কি হবে, যখন ছেলেটি, যখনকার ঘটনা বলছি আমি, তখন ছেলেটির বয়স 17-18 বছর। একটা সময় ওই ছেলেটি, সেই সময় আর কি এরকম ডিসেম্বর মাস, ঠান্ডার সময় ছিল। একটা সময় পর্দার পড়াশোনা হয়ে গেছে, পরীক্ষা হয়ে গেছে, মানে পরীক্ষা শেষ হয়ে গেছে। তখন বাবাকে বলেছে, মা আমি যাবো দাদুর কাছে একবার ঘুরে আসি। ওর খুব ভাল লাগতো গ্রামটা, ন্যাচারালি একটা সুন্দর জায়গা, একটা ফাঁকা ফাঁকা, কলকাতা শহরে থেকে মানুষ তো, সে কলকাতা ওখানে গেলে বেশ একটা দাদু ঠাকুমার কাছে আদর যত্ন পেত। আর একটা বড় কথা কি, ওনার কাকারা মানে ওই কাকুরিদির অনেক দেওরা ওখানে তখনও থাকতেন, মানে জয়েন্ট ফ্যামিলি ছিল। সেই কারণে কি ও খুব এনজয় করতো ওখানে গেলে। তা একটা সময় ওরা বলেছে আমি তাহলে যাবো, একটু গিয়ে থাকবো ওখানে। তো ওরা বলেছে ঠিক আছে, ওর বাবা বলেছে ঠিক আছে যাস, পরীক্ষা করে যাস। কিন্তু একটা কথা কি, এই মানে আমাকে কাকলিদি বলেছেন যে ছোটবেলা থেকে যখনই ছেলেকে নিয়ে উনি যেতেন 5-7 বছর, মানে 17 বছর বয়সের আগের, মানে 10-12 বছর বয়স পর্যন্ত, কোন সময় কিন্তু একা ওকে না খুব একটা রাখতে চাইতেন না এই ওই বাচ্চারা। দাদু ঠাকুমা বলতো যে না, তুই যখনই আসবি বাবা মার সঙ্গে আয়, আবার চলে যা, কারণ গ্রামগঞ্জে থাকা একা তুই পারবি না, ভাল লাগবে না। তা ওরা ভাবতো ঠিক আছে, এই কেন বলে না, একটা বাচ্চাকে একা রাখাটা হয়তো অসুবিধা হবে, দুরন্ত ছেলে যা হয়, সেই কারণে হয়তো রাখতে চায় না, এটা ভাবতো ওরা। তো যাই হোক, কিছু বলেনি, নিয়ে চলে আসতো। ওরাও আরো সেরকম অত করতো না যে না বাবা ছেড়ে রাখবো না, নিয়ে আসতো। কিন্তু যখন এই 17-18 বছর বয়স ছেলেটা তখন বড় হয়ে গেছে, তো ওর বাবা বললো ঠিক আছে যা, তুই যা, তোর বাবার যখন একটা এক্সপাসে ছুটি ফুটি হবে, অফিস ছুটি পাবে, তখন আমরা তিনজনে মিলে, আমরা দুজনে যাবো, গিয়ে তোকে নিয়ে চলে আসবো। তো এরকম একটা সময় না, সেই বছরে ও এসছিল দাদু ঠাকুমার কাছে থাকতে, কাকা টাকা সবার কাছে। আর ভালো কথা, এসেছে। এবার দাদু ঠাকুমা কি করেছে, বলেছে যে থাকো, ভালো তুমি থাকো, খুব যত্ন করে নাতিকে খুব ভালোবাসে। কিন্তু হলে কি হবে, ওকে বলেছে তুমি কিন্তু একা শোবে না, তুমি রাত্রিবেলা আমাদের ঘরে শোবে, মানে ঠাকুমা দাদু বলেছে তুই আমাদের ঘরে শুবি। এবার ও ছেলেরা বড় ছেলে যা হয় আর কি, ও তখন বলেছে যে না আমি একা একা শোবো, আমার বাড়িতে আমি একা শুয়ে অভ্যস্ত, আমি তোমাদের সঙ্গে শুতে পারবো না। না এরা বলছে দেখ এটা তো গ্রাম, আবার আমাদের কলকাতার মতো ছোট বাড়ি না, একটা বড় বাড়ি, আর ওনাদের ঘরগুলো খুব ছড়ানো ছিটানো ছিল, মানে এখানে একটা ঘর তো আর একটা দূরে একটা ঘর, এরকম একটা ঘর, মানে ফাঁকা ফাঁকা ঘরগুলো, বারান্দা, রান্না হয় এক জায়গায়, শোয়ার ঘরগুলো এক জায়গায়, ওয়াশরুমগুলো বাইরে, মানে কেমন একটা যা হয় গ্রামের ছড়ানো ছিটানো ব্যাপারটা। রাত্রিবেলা বেরোবি একা, ভয় পাবি, এই সমস্ত বিভিন্ন কারণে বলেছিল তুই আমাদের সঙ্গেই থাক, যখন উঠবি রাত্রে প্রয়োজন হলে আমাদের ডাকবি, আমরা তোকে নিয়ে যাব। তা এরকম পরিস্থিতিতে ও কিছুতে রাজি হয়নি, ও বলছে না আমি একা থাকবো, আমার অভ্যেস। তা জোড়াজোড়ি করাতে 17-18 বছর ছেলে মানে বড় হয়ে গেছে, জোড়াজোড়ি করাতে ঠাকুমা বলেছে ঠিক আছে এক কাজ করো, তখন ওর ছোট কাকা আর কি, সেই সময় কোনো কারণে কাকিমাকে নিয়ে একটা অন্য, মানে কাকিমার শ্বশুর মানে বাপের বাড়ি গেছে, মানে ওনার শ্বশুর বাড়ি গেছে, ঘরটা খালি আছে। তখন ওকে বলেছে ঠিক আছে তুই তাহলে কাকার ঘরেই থাক, কি আর করা যাবে। ও বলছে হ্যাঁ আমি কাকার ঘরে থাকবো, আমি একা শুই, আমার ওই কারোর সঙ্গে শুলে আমার ঘুম আসে না, আমি বাড়িতে একা শুই। তো বাধ্য হয়ে কি হচ্ছে, এরাও রাজি, ওর বাবা ঠাকুমা দাদু আর কি রাজি হয়ে গেছে, ঠিক আছে ওখানে শো। তা প্রথম রাত্রি থেকে সেখানেই ও শুচ্ছে। এবারে দাদু ঠাকুমা বলেছে
শোন, রাত্রে কিন্তু একা বেরোবি না, যদি দরকার হয় বেরিয়ে আমাদের ডাকবি। আরেকটা কথা হলো, যদি তুই বাইরে রাত্রে কেউ তো দরজা ঠকঠক করে বা কেউ তোকে জানলা দিয়েও ডাকে বা কোনো শব্দ পাস, তুই কিন্তু কোনো সাড়া দিবি না, তুই ঘর থেকে বেরোবিই না। শুধুমাত্র তোর যদি বাথরুম যাওয়ার দরকার হয় বা কোনো কারণে দরকার হাতে আমাদের ডাকবি, আমরা তোকে সঙ্গে দাঁড়াবো, তারপর তুই যাবি। কারণ ওই উঠোন দিয়ে গিয়ে যেতে হবে অনেকটা দূর, কিন্তু মেন গেটে যে একটা সদর দরজা যাকে বলে সেটা বন্ধ থাকতো, অর্থাৎ সেটা ভয়ের কিছু নেই। এত তো পাখি পড়ার মতো সব বুঝিয়ে দিয়েছে ওই ছেলেটিকে, ওর ঠাকুমা দাদু বা অন্য কাকারা যারা ছিল তারা সব বুঝিয়ে, কাকিমারা সব বুঝিয়ে দিয়েছে। সে ছেলে তো কলকাতা শহরের ছেলে, সে বেশ সাহসী ছেলে, সে তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাই হবে সব বলেছে। এইবার কি হয়েছে, এরকম দুদিন ভালোই ভালোই তো কিছুই হয়নি, কেটেই গেছে। তৃতীয় দিন যখন থেকেছে, তৃতীয় দিন যখন ও ঘুমোচ্ছে খাওয়া দাওয়া করে শুয়ে, সাধারণত কি হয় গ্রামে না, তখন কি হতো তাড়াতাড়ি সবাই শুয়ে পড়তো, মানে 9টা 9:30টার মধ্যে না বা 10টা ম্যাক্সিমাম সবাই যে যার বাড়ি আলো নিবিয়ে শুয়ে পড়তো। সারাদিন সব খাটাখাটনি করে তো বেশিক্ষণ ওরা জাগে না। তা মোটামুটি 9:30টার মধ্যেই, 9টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে ওরা শুয়ে টুয়ে পড়েছে, ও ঘুমিয়েও পড়েছে। এমন সময় হঠাৎ ওর ঘুমটা ভেঙে গেছে। ও শীতকাল, দরজা জানলা সব বন্ধ রয়েছে, ও ঘুমোচ্ছে। হঠাৎ এক জায়গায় ভীষণ কুকুর কাঁদছে, মানে কুকুরগুলো ভীষণ চিৎকার করছে আর কাঁদছে, ও আওয়াজ পাচ্ছে। তো ওই চিৎকারে ওর ঘুমটা ভেঙে গেছে। ভেঙে গিয়ে ও তখন, কি হলো কি তোমার পমি, এখানে বসো, চিৎকার করবে না। তারপর আবার ডিস্টার্ব করছো? আচ্ছা, তারপরে ওরকম চিৎকারের ঘুমটা ভেঙে গেছে। ভেঙে গিয়ে ও তখন ভাবছে এরকম চিৎকার করছে কুকুরগুলো কেন, ভাল লাগছে না, তা আবার পাশ ফিরে শুয়ে পড়েছে। কুকুরগুলো কাঁদছেও খুব, মানে বিচ্ছিরি ভাবে কুকুরগুলো কাঁদছে। একটা সময় হয় না রাত্রে, আর শীতের নিশুতি রাত হলে যা হয় আর কি, এমন সময় ওর খুব ডিস্টার্ব হচ্ছে আর কি, যে এরকম ভাবে আমি তো ঘুমাতে পারছি না। আর শহরে থাকে যতই হোক, এই তখনকার দিনেও কলকাতা শহর যথেষ্টই, আর মানে ওখানকার থেকে অনেকটাই উন্নত জায়গা, ওর ওসব অভ্যেস নেই, ওর ঘুম কিছুতেই আসছে না। কটা বাজে তখন অতটা খেয়ালও করেনি, যাই হোক আবার ঘুমিয়ে পড়েছে। তারপরে হঠাৎ আবার ওর একটা চিৎকারে ওর ঘুমটা ভেঙে গেছে। হঠাৎ ও শুনতে পায় বাঁচাও 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 করে চিৎকার হয়েছে। ও ভাবছি কোথায় চিৎকার, বাঁচাও বাঁচাও করে, ওরা প্রচন্ড ভয় পেয়ে গেছে যে কি হলো। ও তখন আস্তে করে দরজাটা খুলেছে, মানে অনেকক্ষণ সেটা শুনেছে কিন্তু ও থামছে না দেখে ও কিন্তু ওর মনে ছিল যে ওর ঠাকুমা দাদু বলেছে যে তোমরা বেরোবে, তুই বেরোবি না কিন্তু কোনো আওয়াজ পেলে, এসব বলেছে। তবুও ও ভাবছে যে এরকম চিৎকার কেন। ও তখন বেরিয়েছে, বেরিয়ে ও দাদু ঠাকুমা যে ঘরে শোয় সেই ঘরের দরজাটা ঠক 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 করে প্রচুর ডাকছে, দাদু দাদু ওঠো, দাদু ওঠো, কেউ চিৎকার করছে বাইরে, দেখো সদর দরজাটা খুলবে দেখবে, বা দেখো না আমি জানলা খুলে দেখবে। দেখছে একটা লোকের দরজা যদি ঠক ঠক করে এরকম রাত্রিবেলায় মারে, সেক্ষেত্রে তো আশেপাশের লোক চলে আসার কথা, কিন্তু দাদু ঠাকুমার কোনো ঘুম ভাঙছে না। শুধু ভাঙছে না, ওর পাশেই যে যে ঘরগুলো ছিল, অন্যান্য কাকাদের ঘর বা কাকিমারা, কাকিমা যারা আছেন কারোর ঘরে, এবং ওদের কিছু চাষ করতো, চাষিরা ওদের কাজ করতো খেতে খামারে, তাদেরও একটা জায়গা ছিল, তারা থাকতো 4-5 জন মিলে ওদের বাড়িতে, তাদের ঘরে কেউ সাড়া দিচ্ছে না। তখন বলছে কি হলো, সবাই বাড়ি শুদ্ধ লোকেরা মরার মতো ঘুমোচ্ছে, এত রাত সাড়া দিচ্ছে না। ও না তখন আর ভাল লাগছে না, ওই চিৎকারটা ক্রমশ বেশি আসছে, বাঁচাও বাঁচাও করে। ও তখন আবার ঘরে এসছে, এসে ঘরের জানালাটা খুলেছে, জানালা খুলে দেখছি যে কি, দেখি তো কেন চিৎকার করছে, আমি বেরোতে না, জানলা দিয়ে দেখি কি হয়েছে। ও তখন জানলাটা খুলে দেখছে যে বেশ অনেকটা দূরে কোথাও একটা বাড়ি, মানে মনে হচ্ছে বাড়ি, মানে কাঁচা যে খড়ের বাড়িগুলো হয়, দাউ দাউ করে আগুনে জ্বলছে, মানে ওখানে আগুন লেগে গেছে। ও তখন বলছে তার মানে নিশ্চয়ই কোনো বাড়িতে এরকম আগুন লেগে গেছে, আর ওই আগুনেতেই মানে কেউ নিশ্চয়ই ভেতরে পুড়েছে বা কিছু বেরোতে পারছে না, তার জন্যই তো নিশ্চয়ই এই চিৎকারটা কেউ করছে। আর শীতের রাত বলে ওই দূর থেকে বাঁচাও বাঁচাও শব্দটাও কানে পাচ্ছে। ও তখন না প্রচণ্ড কিরম একটা
একটা ইয়াং ছেলে যা হয় 18-19 বছরের ছেলে, 17 বা 19 বছরের 18 বছরের ছেলে, ও তখন না ভাবছে এখন গেলেও হয়তো সেখানে বাঁচানো যেতে পারে, আর সবাইকে ডাকছি কেউ উঠছে না, আমি একা চলে যাই বলে ও তখন বেরিয়েছে। বেরিয়ে বাইরে উঠোন দিয়ে দৌড়ে গিয়ে সদর দরজাটা খুলেছে, খুলে এবার গিয়ে দৌড়ে দৌড়ে একা একা দৌড়চ্ছে রাস্তায় ওই রাত্রে, শীতের রাত্রে। ও তখন মানে ঊর্ধ্বশ্বাসে দৌড়চ্ছে, দেখি যদি বাঁচানো যায়, যে আগুনটা ধরেছে কোথায়, দেখি কি হয়েছে, তার মধ্যে কে আছে বা কিসে, কেন কিসে বাঁচাও বাঁচাও কে বলছে। তখন দৌড়ে 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 হাঁপাতে হাঁপাতে সেখানে গেছে, বেশ অনেকটা দৌড় গেছে। বেশ সেখানটা ফাঁকা, কোনো লোকজন নেই, কিচ্ছু নেই, আশেপাশে জনমানুষ নেই, কোনো বাড়ি অব্দি নেই। এমনিতেই আমি আগেই বললাম যে এত দূর মহিষাদল সদর থেকে এতটা দূরে আছে যে সেখানে মানে তখন প্রত্যন্ত গ্রাম ছিল, সেখানে লোক বসতি কম। তারপর আবার সেইখান থেকে যে ওই জায়গাটা গেছে দৌড়ে, সেখানে ফাঁকা, কিচ্ছু নেই, একটা বাড়ি, বাড়িটা সত্যি খড়ের একটা বাড়ি। পাশাপাশি সামনে গিয়ে দেখে দরজাটা খোলা, আর ভেতরে যেন মনে হচ্ছে ওরই বয়সী কোনো একটা ছেলে আগুনে ফুটছে, কিন্তু বা বেরোতে পারছে না, ছটপট ছটপট দৌড়াদৌড়ি করছে, ঘর থেকে বেরোতে পারছে না, আটকে পড়েছে। তখনও ভাবছে তাহলে এই ছেলেটি একটা চিৎকার করছে বাঁচাও বাঁচাও করে, ও তো বেরোতে পারছে না। তখন ও তখন চিৎকার করছে, কে আছো কে আছো, একটু এসো এসো, ও তখন চিৎকার করছে, কিন্তু দেখছে কেউ কোথাও নেই, থাকবে কোথাও, কেউ তো কেউ নেই, আশেপাশে কোনো বাড়ি নেই, ওই একটা বাড়ি দাউ দাউ করে জ্বলছে। ও নতুন, কিছুই জানে না, আশেপাশের জায়গা কিচ্ছু জানে না। ও তখন দৌড়ে ঢুকতে গেছে ওই ঘরে, গিয়ে যাতে কিছু করা যায়, দেখে দেখছে যে এত আগুনও ঢুকতে পারবে না। ও তখন দেখছে গেছে জল টল কোথাও পাওয়া যায় কিনা বলে পিছন ঘুরতে যাবে। এমন সময় ও দেখছে পিছন দিক থেকে কি ওর গলাটাকে না মানে পিছন দিক থেকে চিপে ধরেছে, এবং এমন করে চিপে ধরেছে, সেই যে চিপেছে ওর গলাটা, ঠান্ডা হাত, প্রচণ্ড ঠান্ডা আর শক্ত হাতে গলাটা চিপে ধরেছে। ও বলছে মানে ওর শ্বাসনালীটা মনে আটকে যাবে এরকম, ও কোনো কথা বলতে পারছে না। ও তখন পিছন ঘুরে দেখতে গেছে যে কে ওকে পিছন থেকে এইভাবে জোরে ঠান্ডা হাতে চিপেছে, দেখার জন্য একটা ইয়াং ছেলে ঝাপটা মেরে ছড়তে গেছে। সেকেন্ডের মধ্যে ও দেখছে ওর বাঁ হাতের মধ্যে কেউ একজন শক্ত হাত ঠান্ডা ধরে এক ঝটকা মেরে টান মেরেছে, মানে ওকে টান মেরে, মানে কেউ একটা গলা ধরে টিপেছে আর ওকে হাত ধরে এরকম ঝটকা মেরে টান মেরে হাতটাকে ধরে ওকে ছিটকে ফেলে দিয়েছে, মানে ছুঁড়ে ফেলে দেওয়ার মতন। অত বড় একটা ছেলেকে মানে এক টানে হাতটা ছুঁড়ে ফেলে দিয়েছে ওকে, সরি। এবারে ও ছিটকে গিয়ে পড়েছে, প্রায় 3-4 হাত দূরে গিয়ে পড়েছে। পড়ে ওর আর কোনো জ্ঞান নেই, আর জানে না কি হয়েছে, এই অবধি ও শেষ। তারপরে সকাল হয়েছে, সকাল হয়ে যথারীতি ওর দাদু ঠাকুমা উঠেছে, বাড়ির লোকজন উঠেছে, উঠে যে ঘরে ও শোয় সেই ঘরে এসেছে, এসে দেখছে দরজাটা খোলা। তখন ওরা ভাবছে যে কোথায় গেল আমার নাতি, ওনারা সবাই মিলে দেখছে হয়তো ওয়াশরুম গেছে কিনা, দেখছে না সেখানেও নেই, বাইরে গেছে কিনা, দরজাটা খোলা, হয়তো ভোরবেলা ঘুরতে বেরোতে পারে, দেখতে গেছে যে কোথাও নেই। তখন ওরকম চিন্তা করছে কোথায় গেল, ডাকাডাকি খোঁজ 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 করছে। এমন সময় কয়েকজন লোক দৌড়ে দৌড়ে এসে আমাদের খবর দিচ্ছে যে দেখবে চলো ওই ওরকম জায়গায় একজন পড়ে আছে, দেখো তোমার নাতি কিনা, তুমি যাকে খুঁজছো। সবাই তো জানে, সবাই মাত্র এসছে কদিন ধরে, 3 দিনের মাথায় এটা হয়েছে। তখন বাড়ির শুদ্ধ লোক সবাই দৌড়ে চলে গেছে ওইখানে, গিয়ে দেখছে হ্যাঁ নাতি পড়ে আছে। তখন সঙ্গে সঙ্গে সব লোকজন এসছে, জল ছিটিয়েছে, তারপর তাকে ধরাধরি করে নিয়ে গেছে, ডাক্তার দেখেছে, দেখে দেখছে না তখনও প্রাণ আছে, কিছু হয়, তখনও পর্যন্ত অজ্ঞান হয়েছে কিন্তু প্রাণ আছে তখনও। কিন্তু ওর সমস্ত গলায় হাতে সব কালশিটের দাগ, মানে মানে কেউ একটা যে ধরে চেপেছে, বা ওরকম ভাবছে কী হয়েছে এখানে, মেরেছে নাকি, কারণ কি। আচ্ছা পরে আমি আরও ঘটনাটা বলছি। বাড়িতে ওকে নিয়ে এসছে, ওই জায়গাটা ফাঁকা জায়গা, পরে একটা জলা জমি আর একটা প্রত্যন্ত একটা মানে একটা মানে কী বলবো, একটা কুটির মতো ওখানে আছে, মানে পরিত্যক্ত কুটির, মানে ভাঙা বাড়ি যাকে বলে, সে বাড়িতে কেউ থাকে না, সে বাড়িটা পড়ে আছে। ওরা জানে ওখানে, ওরা তো লোকাল লোক, ওরা জানে। তখন ওরা ওকে ধরাধরি করে বাড়িতে নিয়ে এসছে। ওরা চিন্তা করছে এখানে ও এলো কী করে, অত রাত্রেই হোক বা সকালেই হোক বা ভোরেই হোক, যখনই হোক ওখানে এলো কী করে, অতটা দূর, ও তো ওখানে আসার কথা মতো চেনে না, কোনোদিন আসেনি, এখানে কেউ আসে না, ও কী করে এলো। যাই হোক ওর জ্ঞানটা না ফিরলে কেউ জানতেও পারবে না, ওকে ধরাধরি করে নিয়ে এসছে। এবার এসে
বাড়িতে জল টল যা যা দেওয়ার যা যা করা ডাক্তার দেখে যা যা বলার সব করেছে, করে বেশ অনেকক্ষণ বাদে, প্রায় ঘন্টাখানেক বাদে ওর আস্তে আস্তে জ্ঞান এসছে। তখন যখন প্রথম কথা বলে তাকিয়ে বলছে, আমি কোথায়? এটা প্রথমেই বলে দেখছে ও ওই যে ওদের যে মানে বারান্দা, মানে যাকে বলে দাওয়া বলে, ওই বাড়িটার মানে ঘরে, ওখানে ও ঠাকুমার কোলে মাথা দিয়ে শুয়ে আছে। ঠাকুমা ভাপুস নয় কেঁদে যাচ্ছে যে কলকাতা থেকে এনেছে, সত্যি কথা, নাতি এসছে, তার যদি কিছু হয় তা তো মানে লজ্জার সীমা নেই যে এখানে এসে যদি কোনো ক্ষতি হয়। উনি প্রচণ্ড কান্নাকাটি করছেন, বাড়ির সবাই খুব টেনশানে রয়েছে। দেখছে ওরকম শুয়ে আছে। তখন আস্তে 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 যখন একটু সুস্থ হয়েছে, ওকে বসিয়ে ঘরে নিয়ে গেছে, নিয়ে গিয়ে আবার বিছানায় জামা কাপড় ছাড়িয়ে ভালো করে বিছানায় শুয়েছে। তারপর থেকে 7 দিন ওর নাকি এমন জ্বর ছিল যে কখনো জ্ঞান আসছে, কখনো জ্ঞান চলে যাচ্ছে, এরকম অবস্থা। মানে ওই 7 দিনের মধ্যে ভালো করে জানতেও পারছে না যে ওর কী হয়েছে, কেন, কোথায় গেছিল, কিচ্ছু সেরকম ভালো করে শুনতে পারিনি। শুধু ওকে জিজ্ঞাসা করলে ও কিরম একটা হাবা গোবার মতো তাকিয়ে আছে, এরকম। এর মাঝখানে কি হয়েছে, এই ঘটনা হয়ে সঙ্গে সঙ্গে কলকাতায় খবর দেওয়া হয়েছে। তখনকার দিন তো এরকম এত ছিল না যে ফোন টোন সবসময়, মানে মোবাইল ফোন এক্ষুনি এরকম ব্যাপার ছিল। যাই হোক, খবর টবর দিয়ে তাদেরকে নিয়ে আসিয়েছে। বাবা মা তো মানে পরের দিনই দৌড়ে চলে এসেছে টেনশন করে, এরকম তার ছেলেটার অবস্থা। এসে তো বলেছে নিয়ে যাব, কিন্তু কলকাতায় নিয়ে যাবে কি করে? তো তখন মানে তুমুল জ্বর, মানে সে জ্বর মানে বলা যায় না। বলছেন যে কাকুলিদি বলছেন যে দিদির ছেলের মানে মারাত্মক অবস্থা হয়েছিল, মানে বাঁচবে না এরকম একটা অবস্থা হয়েছিল। যাই হোক, তারপর 7-10 দিন বাদে আস্তে আস্তে জ্বরটা কমে, একটু সুস্থ হয়, গায়ের কালশিটের দাগগুলো কমে। তখন ওকে ডাক্তার বলেছিল আগে কিছু জিজ্ঞেস করবেন না, একটুখানি সুস্থ তারপর জিজ্ঞেস করবেন। তারপর ডাক্তারও সুস্থ যখন বলে হ্যাঁ এবার জিজ্ঞেস করতে পারেন, তখন ওরা জিজ্ঞেস করে জানতে পারে যে কি হয়েছিল। তখন ওরা জানে যে এই যে ঘটনাটাও বলে যে ওকে ওই আগুন দেখেও গেছিল, আর এই ঘটনা স্টেপ বাই স্টেপ বলে। তখন ওনারা জানতে পারেন, ওনারা এই ঘটনা দেখে ওনারা বুঝতে পারেন যে ওই কালশিরা ডাক্তার সত্যি ও যেটা বলেছে যে গলায় কেউ একটা ঠান্ডা হাতে টিপেছিল, সেই দাগটা কিন্তু গলায় তখন সেদিনেও স্পষ্ট ছিল, দেখেছে। আর একটা কেউ বাঁ হাতে এরকম ধরে ঝটকা মেরে টান দিয়েছিল, সেই দাগটাও কালশিটা কিন্তু আছে, এবং ওকে ছুঁড়ে ফেলে দিয়ে এমন করে টেনেছিল সেইখানে। এই দুটো দাগ কিন্তু ও যেটা বলেছে সেটা কিন্তু মিথ্যে নয়, কারণ ওই দাগ দুটো তখনও কিন্তু স্পষ্ট সেদিনও ছিল, ওরা দেখেছে। তার মানে মিথ্যে কথা বলেনি, এটা প্রমাণিত হয়েছে। কিন্তু এবার কথা হচ্ছে কেন এটা হলো, কি করে হলো? তখন ওকে বললো তুই যে গেলি, তুই কি দেখে যে গেলি, সেটা কোথায়? তখন ও পরে যখন সুস্থ হয় তখন ও বলেছে যে ওই বাড়িটা কি আগুন লেগেছিল, সেই বাড়িটা কি অবস্থা এখন আছে? তখন ওরা বলছে কোথায়, কোনো বাড়িতে আগুন লাগেনি। সকালে যেখানে তোকে পাওয়া গেছে অজ্ঞান অবস্থায়, সেখানে একটা পরিত্যক্ত বাড়ি আছে ঠিকই, কিন্তু সে বাড়িটা আগুন লাগা নয়। আগুন লেগেছিল বাড়িটা, সেটা বহু বছর আগে আগুন লেগেছিল, নতুন করে ওই বাড়িটা আগুন কিছু লাগেনি। ওই বাড়িটা ওরকমই পরিত্যক্ত আছে, ওখানে কেউ যায় না। আর তুই আগুনটা যদি দেখেও থাকিস, সে আগুন কিন্তু কালকে রাতের আগুন নয়, তুই কোনো একটা ভাবে তোকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। কারণ তার আগেও দুটো ঘটনা এরকম ঘটেছিল। ওই বাড়িতে যে ছেলেটি একসময় আগুনে পুড়ে মারা যায়, একটু শীতের রাত ছিল সেটা, সেই রাতে শীতের রাতে ঘরে ভীষণ ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডার একে, ওই গ্রামে তখন ঠান্ডা প্রচণ্ড পড়তো ওই গ্রামে। তখন ঘরের মধ্যে কোনো একটা আগুন জ্বালিয়ে ছেলেটি ওখানে ঘরে ছিল আর কি, আর বাবা মা বাইরে ছিল। কিন্তু কোনো কারণে হোক আগুন, মানে ল্যাম্প হোক হেরিকেন হোক, তার থেকে আগুনটা লেগে গিয়ে ঘর দাউ দাউ করে চলে যায়। বাবা মা দুজনেই ঘরে ঢুকে ছেলেকে বাঁচাতে চেষ্টা করেন, কিন্তু বাবা মাও এতটাই পুড়ে গেছিলেন যে তারাও পরবর্তীকালে আর বাঁচেননি, আর ওই ছেলেটি তো ওইখানেই পুড়ে মারা যায়। সেই থেকে ওই গ্রামে নাকি এর আগেও আরও দুটো ঘটনা ঘটেছে। এই বয়সী কোনো ছেলেকে যখন পাওয়া যায় তখন, মানে ছোট মোটামুটি আর কি, কৈশোর থেকে এরকম যৌবনের মধ্যে আসছে, মানে মোটামুটি 10, 12, 14 বছর বয়স থেকে এই 18, 19, 20 বছরের মধ্যে কোনো ছেলেকে দেখলে এই ধরনের নাকি ওইভাবে কাল্পনিক আগুনটা জ্বলে ওঠে, এবং ওর বাবার
একটা নাকি প্রেতাত্মাটা এখনো নাকি বলছে ওখানে ঘোরাফেরা করে, মানে তার প্রতিহিংসা যে আমার ছেলে যেমন মারা গেছে তেমনি কারোর ওই বয়সী ছেলে দেখলে ওর বাবার প্রতিহিংসাটা নাকি জ্বলে ওঠে। এটা ওখানকার সব লোক বলেছে। কারণ কি, দুটো ঘটনা এর আগেও ঘটেছিল, তার মধ্যে একজন মারা গেছে আর একটাকে বাচ্চাকে এইরকমই কিন্তু বেঁচে গেছিল। কিন্তু কিভাবে বেঁচে গেছিল না, ওর মানে সবাই বলে যে বাবা যেরকম মারতে চায় কিন্তু গলাটা টিপে পিছন থেকে মেরে ফেলতে চায়, ওর মা কিন্তু সন্তান স্নেহে এখনো তার আত্মাটা কিন্তু সন্তান স্নেহে কিন্তু কাতর, সে মারতে দেয় না। যে সময় সে টেনে ওই যে মানে ওর বাঁ হাতে যে টেনে সরিয়ে দিয়েছিল, সে হচ্ছে ওই মেয়ে ছেলেটির নিশ্চয়ই মায়ের আত্মাটা, কারণ সে মারতে চায় না যে কোনো সন্তানের মায়ের কোল খালি হোক, সেটা কিন্তু সে এখন সেই আত্মাটা হয়তো চায় না। যার জন্য উনি যখন বাঁচাতে পারেন তখন সে বেঁচে যায়, আর উনি যখন বাঁচাতে সক্ষম হন না, কোনো কারণে দেরি হয়ে যায় বা কিছু হয়ে যায়, তখন কিন্তু সে মারা যায়। এর আগে একটা মৃত্যুর ঘটনা ঘটেছে, একটা এরকম অবস্থায় মৃত্যুর থেকে বেঁচে এসেছে, এরকম ঘটনা ঘটেছে। এটা তৃতীয় ঘটনা ওই গ্রামে ওইরকম ঘটলো, কিন্তু সেও মৃত্যু থেকে বেঁচে এলো। এবং সেই তখনই কাকুলিদি বলছিলেন, যার জন্যই নাকি কাকুলিদির দিদির শাশুড়ি, আগেও আমি প্রথমেই বললাম যে খুব একটা রাখতে চাইতেন না নাতিকে। এই ঘটনাটা জেনেই হয়তো ওনার মনে ভয় ছিল যে নাতিকে আমি রাখবো না, বলা যায় না কখন কি হয়। কিন্তু আগের বছরগুলো মোটামুটি যতবারই এসছে, তখন যেহেতু ছোট ছিল, কথা শুনতো, বেরোতো না, সেই জন্য কোনোভাবে কিন্তু আস্তে আস্তে কোনো অঘটন ঘটেনি, কেটে গেছে। যেই সময় বড় একা এলো এবং এখন বড় হয়ে গেছে, কথাবার্তা একটু শোনে না, এই সময়কার ছেলেগুলো যত 17-18 বছরের ছেলেরা কি ইয়াং নতুন জেনারেশন তখন হচ্ছে, তখন তারা আর কি অতটা শুনতে চায় না বড়দের কথা। তখন এই অঘটনটা সেইবারে ঘটলো। এই কারণে দিদির শাশুড়ি শ্বশুর কিন্তু একদম চাইতেন না মানে শহর থেকে ওনার নাতি এসে এখানে থাকুক। কিন্তু সেই ঘটনাটাই ঘটে গেল, ওনার মানে ইচ্ছার বিরুদ্ধেই এই ঘটনাটা কিন্তু ঘটে গেছিল। যাই হোক, তারপরে থেকে তো ওরা ধর্মশয় নিয়ে গেল এবং উনি বলে দিয়েছিলেন, আর কখনো তোমার ছেলে যতদিন না বিয়ে থা দেবে, বড় হবে, তার আগে তুমি ছেলেকে আর এখানে আনবে না। আমি তোমার ছেলেকে আর রাখবো না। ওনার ছেলেকে বলে দিয়েছিলেন, তোমাদের ছেলেকে কিন্তু আমি আর রাখবো না, কারণ এখানে এই সমস্যাটা আছে। তারপর কি হয়েছে জানি না, কিন্তু তার এখন যেটা আমি আগেই বললাম, এই ছেলেটি কিন্তু এখনো আছে। আর এখন তার বয়স ন্যাচারালি তখন 17-18 ছিল, এখন 30 বছর কেটে গেছে, এখন তো 50-র কাছাকাছি এজ তার হয়ে গেছেন, তিনি এখন যথেষ্ট বড় একজন মানুষ হয়ে গেছেন। কিন্তু এই ঘটনাটা নাকি একটা অদ্ভুত তাদের জীবনে দাগ কেটেছিল। তা আমার তো শুনে সত্যি খুব গায়ে কাঁটা দিয়ে উঠেছিল যে এরকম ঘটনা যে ঘটতে পারে, এটা আমার খুব অবাক লেগেছিল। যাক, আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। আমি আমার ভালো লেগেছে বলেই তো আমি আপনাদেরকে বলি, সব ঘটনাই বললাম। তা আপনাদের কেমন লেগেছিল আপনারা জানাবেন। আমি আবার বলছি, আমি কিন্তু কমেন্ট সেকশন দেখতে পাচ্ছি না, আমি পরে পাবো, লাইভটা হয়ে গেলে তারপর যখন আমি দেখবো তখন পাবো, তখন আমি তাহলে সবাইকে অ্যান্সারটা দিয়ে দেবো। কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি না, আপনারা আমাকে মার্জনা করবেন। আচ্ছা, আমার তো এই শীতের রাতে এই ধরনের ভয়াবহ ঘটনাটা মানে জানি হয়তো সবার ভালো লাগবে, কারণ আমাকে মধুমিতা রয় সকালবেলায় আমি দেখেছি, আমাকে জানিয়েছেন যে আজকে খুব ঠান্ডা আছে, আজকে খুব ভালো লাগবে, তুমি কিন্তু বেশি করে বলো। তা বেশি করে তো হয়তো বলতে পারবো না, কারণ একটা নির্দিষ্ট সময়ের পর তো সবারই একটু ডিনারের টাইম এসে যাবে। তো যাই হোক, আমি এই ঘটনাটা বললাম, আশা করি আপনাদের ভালো লাগবে। কেমন লাগলো এটা কিন্তু জানাতে ভুলবেন না, ঠিক আছে? আমার এটা জানতে খুব আগ্রহ থাকবে আর কি। আচ্ছা, এবার যেটা বলছিলাম, পাপিয়া ম্যাডাম তো দেখছিলেন, আমি জানি। পাপিয়া ম্যাডাম এখন আছেন কিনা জানি না, আমি তো ওয়াচিংটা দেখি, কিন্তু আমি বললাম কিছু বুঝতে পারছি না। যাই হোক, পাপিয়া ম্যাডাম, আপনার ঘটনাটা আমি এবার বলছি, কারণ আপনার একটা ঘটনা আমি বলছি, কারণ সবারই না একটা করে ঘটনা আমি বলার চেষ্টা করি, না হলে অন্য লোকরা আবার অসন্তুষ্ট হবেন যে আমার ঘটনাটা বলছে না, যারা আমাকে দেন ঘটনাগুলো। তা পাপিয়া ম্যাডামের একটা ঘটনা আমি বলি, সেটা হলো ওনার মানে একদম ওনার শ্বশুরের ঘটনা, মানে অদ্ভুত ঘটনা আমার লেগেছে। দেখুন ঘটনাটা কেমন, মানে মানে হাড় হিম করা ঘটনা যাকে বলে সেটা। ওনার শ্বশুর, মানে ওনার শ্বশুর বাড়ি তো গ্রামে ছিল, একটা মানে প্রত্যন্ত গ্রামেই ছিল তখনকার দিনে। তা ওনার শ্বশুর মশাইয়ের ঘটনাটা ওনাকে বলেছেন, গল্প করেছেন, ওনার হাজবেন্ডও গল্প করেছেন, সেই ঘটনাটা পাপিয়া ম্যাডাম আমাকে জানিয়েছেন। তা অনেকদিনই বলেছেন, আমি বলতে পারিনি, আজকে আমি ঘটনাটা বলছি।
আপনি ম্যাডাম আপনি শুনুন, শুনে যদি কোনো ভুল হয় আপনি আমাকে বলবেন, ভুল ত্রুটি হলে, যে না এটা ভুল হচ্ছে। আচ্ছা, তা একটা সময়, যে সময় ওনার এই শ্বশুরমশাইয়ের ঘটনাটা, তখন উনি বেশ, তখন তো ওনার তো বিয়ে হয়ইনি, তখন উনি অল্প বয়স এবং উনি বাড়ির ছোট ছেলে ছিলেন। সেই সময় গ্রামে খুব যাত্রা হতো, আর এই যাত্রা যখন হতো, সেই যাত্রা কিন্তু সেই সময় বেশ পপুলার ছিল। ওই বহু বছর আগের কথা, যখন পাপিয়া ম্যাডামের শ্বশুর মশাইয়ের ঘটনা বুঝতেই পারছেন কত বছর আগে, আমি আর ক্যালকুলেশন করে পিছাচ্ছি না ব্যাপারটাকে, আপনারা হিসেব করে নিন। আচ্ছা, তা সেই সময় একদিন উনি গ্রামের, মানে উনি যে পারে থাকে তার নদী ছিল, নদীর এপারে উনি, আর ওপারে কোনো একটা জায়গায় একটা বড় যাত্রাপালা হবে, উনি সেটা দেখতে যাবেন। তা ওনার বন্ধুকে ঠিক করেছেন, চল আমরা যাত্রা দেখতে যাব। বলে ঠিক আছে। তা তখনকার দিনে কি বাড়ির সন্তানদের এখনকার মতো, তখনকার দিনে অনেক সন্তানদের তারা কে কোথায় আছে, মা বাবারা না অত কিটকিট করতো না, তো যে কিরে কখন আসবি, এই এত ব্যাপার ছিল না, গেছে গেছে জানি গেছে। তা ওনারা তখনকার দিনে আমাকে ম্যাডাম একটা কথাও বলেছেন যে 7টায় যাত্রা শুরু হবে বা 8টায় শুরু হয়, বললে শুরু হতো 9টা 10টায়। মানে টাইমের ব্যাপারটা ছিল খুব, মানে এতটাই পাঞ্চুয়াল যে মানে 1 ঘন্টা 2 ঘন্টা পরে শুরু হতো। 7টা বললে 9টা, 8টা বললে 10টা, মানে এরকম শুরু হতো। আর এসব বড় বড় যাত্রা শেষ হতে হতে মোটামুটি মাঝরাত ভোর হয়ে যেত। সবাই মিলে আমরা শুনেছি পুরোনো দিনে নাকি মুড়ি টুড়ি খাবার দাবার নিয়ে সব যেত, ওখানে বসে সব খেয়ে দিয়ে নিত, ঘুমিয়েও পড়তো, এরকম ঘটনা। যাই হোক, মাঠের মধ্যে যাত্রা হতো। তো ওর মানে যাত্রা দেখতে ওনার শ্বশুরমশাইও গেছেন ওইখানে। তার যথারীতি 7টা 8টা বলে 9টা 10টা তো শুরু হয়েছে। তা সেই যাত্রা যখন শেষ হয়েছে, সেটা যথারীতি অনেকটা রাত্রে, মাঝরাতে শেষ হয়েছে। এইবার যেখান থেকে যাত্রাটা হয়ে উনি ফিরবেন, ওনার বন্ধু আর উনি, সেই রাস্তাটা খুব ফাঁকা, ন্যাচারাল ব্যাপার, গ্রাম, নদী পার হয়ে যেতে হচ্ছিল, মানে কতটা গ্রামের জায়গা, তারপরে ফাঁকা রাস্তা, একদিকে বাঁশের বাগান আর একদিকে জঙ্গল, মাঝখানে রাস্তা, এরকম রাস্তায় দুজন ছেলে, তখন ইয়াং উনি রয়েছে, উনি মানে রক্ত গরম, দুজন ছেলে আসছেন রাস্তাটা, ওই রাস্তা ধরে আস্তে আস্তে হঠাৎ দেখছেন যে একটা কালো ছায়া, বড় লম্বা একটা কালো ছায়া ওনাদের সামনে না আসছে, যেন মনে হচ্ছে পথটা কেউ আটকে 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 দিচ্ছে, এরকম একটা ব্যাপার। তখন উনি বলছেন যে বন্ধুকে, কি ব্যাপার বলতো, আমার তো ভালো লাগছে না, একে এত রাত, আর উনি কেন ছায়াটা বুঝতে পারছেন, রাত হলেও আকাশের একটা কিন্তু নিজস্ব আলো আছে, সেই ফাঁকা জায়গায় না ওই আলো পড়লে রাস্তা কিন্তু পরিষ্কার দেখা যায়। আর রাত, সেটাও কিন্তু একটা শীতকাল, যাত্রাগুলো সব তো শীতকালেই হতো, একটা শীতের রাত ছিল, আর ওই পরিষ্কার রাত, শীতের রাতে ওরকম একটা ছায়াতে উনি খুব ভয় পেয়ে গেছেন। বলছে আমার প্রচন্ড ভয় লাগে, চল দৌড়ো তাড়াতাড়ি। তখন ওই ওনার বন্ধু বলছে, শোন তুই তো ব্রাহ্মণ মানুষ, তুই না গায়ত্রী জপ কর, তাহলে দেখবি সব ভয়, যা কিছু অশুভ সব দূরে চলে যাবে, তুই গায়ত্রী পড়। উনি বলছে ঠিক আছে। উনি তো মানে মনে মনে জোরে জোরে গায়ত্রী মন্ত্র জপ করছেন, আর এই গায়ত্রী মন্ত্র পড়ছেন, আর ওই ছেলের বন্ধুকে নিয়ে দৌড়চ্ছে, মানে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে দৌড়ে মানে হাঁটা মানে দৌড়ানোর মতো, যাতে খেয়াঘাটটা এসে পৌঁছাতে পারেন। তারপরে নৌকা টোকা মোটামুটি থাকে, কারণ এই যাত্রা শেষ হলে লোকজন আসবে বলে নৌকা টোকা থাকে অনেক সময়, হ্যাঁ দৌড়াচ্ছেন। যাই হোক, যখন এরকম খানিকটা গায়ত্রী মন্ত্র জপ করতে করতে দৌড়াচ্ছেন, মানে জোরে জোরে হাঁটা দৌড়নের মতো করছেন, হঠাৎ দেখছেন সামনে থেকে না ওই কালো ছায়াটা সরে গেছে, গিয়ে পেছন থেকে হঠাৎ শুনছেন একটা অট্ট হাসি, হা 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 করে একটা গম্ভীর হাসি পিছন থেকে আসছে। তখন ওনারা বলছে, দেখ কেউ নেই, আমরা দুজন, পিছন থেকে হাসবে কে, তাকাস না। তখন উনি বলছে, পিছন ফিরিস না, তাকাস না, চল দৌড়ে আমরা সামনে চলে যাই। বলে উনি আর ওনার বন্ধু দুজনে মিলে দৌড়ে একদম চলে গেছে, গিয়ে কোনো মতে হাঁপাতে হাঁপাতে এসছে ওই খেয়াঘাটে, যেখান থেকে আর কি পার হয়ে ওপারে ওনাদের বাড়িতে যাবেন। এইবার ওই খেয়াঘাটে এসে দেখছেন যে একটা মাত্র নৌকা রয়েছে, আর সেই নৌকাতেও একজন বসে আছেন, বেশ চাপা টাপা দিয়ে একজন বসে আছে। তখন বলছে ওরা যে, চল একজন তো আছে নৌকাতে, চল উঠে পড়ি, আর লোক আসে আসুক, আমরা তো আগে উঠে পড়ি। তখন শেষ হয়নি, হয়তো ওনার একটু আগেই চলে এসছে, কারণ এত দূর যাবে বলে
শেষ হলেও তো আরো লোকজন আসবে, ভিড় তো তখন থাকতো, ওরা একটু আগে আগে বেরিয়ে পড়েছে। এইবারে যখন রাস্তা মানে নৌকাটাতে উঠে বসেছে, বসে কিছু বলার আগেই নৌকাটা ছেড়ে দিয়েছে মাঝি, যে মাঝি ছিলেন তিনি ছেড়ে দিয়েছে। এইবার ওই মাঝি নৌকা ছাড়াতে ওনারা ভাববে যাক শান্তির মতো, যেহেতু ছেড়ে দিয়েছে নৌকাটা, ভালো হয়েছে বাবা, তাতেই পৌঁছে যাবো। চুপচাপ বসে আছে দুজনে, কোনো কথাবার্তা বলেনি। ওই যে পিছনে এরকম সামনে একটা ওই ছায়া, পিছনে হাসি, ভয়টা তো মনে কাজ করছে। ও চুপচাপ বসে আছে, বসে গায়ত্রী জপ করতে করতে ওরা দুজনে নৌকাতে বসে যাচ্ছে মুড়ি টুড়ি দিয়ে। মাঝ নৌকায় নদীতে যাওয়ার গেছে, গিয়ে হঠাৎ ওই ওনার শ্বশুর, বাপিয়া ম্যাডামের শ্বশুরের চোখ গেছে মাঝির দিকে, যে মানে বইটাটা টানছিল মাঝির দিকে। চোখ গিয়ে পিছন ফিরে দেখছে, কই কেউ তো নেই, নৌকা তো কেউ বই মানে মাঝি তো নেই, তার নৌকাটা চলছেই করে। প্রচন্ড ভয় পেয়ে গেছে। নৌকা মানে মানে কেউ চালাচ্ছে না, মাঝিটা তো ছিল, সে মাঝিটা নেই, তাহলে কোথায় গেল, তাহলে আমরা এবারে ডুবে ডুবে যাব। ও প্রচন্ড উনি ভয় পেয়ে, উনি আমাকে পাপিয়া ম্যাডাম বলেছে যে ওনার মানে গ্রামের ছেলেরা যা হয় আর কি, নৌকা টোকা চালাতে, বইটা টানতে এগুলো পারে আর কি। ন্যাচারালি উনি বল দাঁড়া আমি টানছি বলে ওনার বন্ধু বসেছে, আর উনি জোরে 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 তখন ওই বইটাটা টানছেন। কিন্তু কোনো মতে মানে ওনাদের ইচ্ছা ছিল কোনো মতে যাতে যে ওপারে পৌঁছে যায় আর কি। তো উনি সেইভাবে ওই পারে পৌঁছে গেছে। ওই পারে গিয়ে দেখছে যে মানে ঘাটের কাছে এসে নৌকাটাকে রেখে সঙ্গে সঙ্গে উনি লাফ দিয়ে দুজনে নেবেছে। লাফ দিয়ে নেবে তখন হঠাৎ জাস্ট পাটা দিয়েছে, দেখে সামনে আবার সেই লম্বা, যেটা ওখানে দেখেছিল ওই লম্বা ছায়ার মতো কিছু একটা ওনার সামনে দাঁড়িয়ে আছে। মানে উনি যেতে পারবেন এরকম ভাবে দাঁড়িয়ে আছে, মানে ওকে পাশ কাটিয়ে যেতে পারছে না, কোনোভাবে যেতে পারছে না। আর যদি এখন উনি ব্যাক করে তাহলে জলে পড়ে যাবে, এরকম একটা পরিস্থিতি। উনি আবার তখন ওই মানে ঊর্ধ্বশ্বাসে দৌড়বে না কি করবে, ওই গায়ত্রীর মতো জপ করতে করতে বাবা গো মা গো বলে চিৎকার করে অজ্ঞান হয়ে ওখানে পড়ে গেছেন। শুধু উনি না, ওনার বন্ধু দুজনেই। এবং এতটা ওই ছায়াটাকে দেখে উনি ভয় পেয়েছেন, মানে নিশ্চয়ই মূর্তিটা এমন কিছু ছিল উনি দেখে, বাপি ম্যাডাম বলছেন আমাকে, প্রচণ্ড ভয় পেয়েছে, পেয়ে পড়ে গেছে। তারপরে আস্তে আস্তে সকাল হয়ে গেছে, ওনারা জানে না কি হয়েছে। এর মধ্যে কি হয়েছে, ওনার বাড়িতে তো প্রচুর খোঁজ চলছে, যে খোঁজ কোথায় গেল, এত রাত যাত্রা দেখতে গেছে ঠিক আছে, কিন্তু এখন সারারাত্রি ফেরেনি, মানে প্রচণ্ড ওরাও ভয় টয় পেয়ে গেছে বাড়ির লোকরা। এবার এই অবস্থায় দুজন ছেলেকে খেয়াঘাটে পড়ে থাকতে দেখে অনেক যারা গ্রামবাসীরা নৌকায় পার হয়ে ওপারে যাবে সকালে এসছে, দেখে ওরা অবাক হয়ে গেছে, হইচই চেঁচামেচি করেছে। ওই চেঁচামেচিতে কানে কথাটা গিয়ে ওনাদের চোখটা মানে জ্ঞান এসছে, শ্বশুরমশাই চোখটা খুলে বলছে কি হলো, আপনি এখানে কেন? তখন সবাই বলেছে যে তুমি তো এখানে পড়ে আছো, তোমার কি হয়েছিল? তখন ঘটনাটা সব বলেছে, বলে তখন ওকে বাড়ি নিয়ে গেছে। তারপরে গ্রামের লোকের থেকে ওনারা জানতে পারেন, মানে ওনার মানে পাপিয়া ম্যাডামের শ্বশুর মশাইয়ের বাড়ির লোকরা জানতে পারে যে ওই পারে এমন একটা কেউ আছে, কোন একটা আত্মা, প্রেতাত্মা ওই বাঁশ মানে গাছে ওই ফাঁকা জায়গাটা অঞ্চলে আছে বহুদিন ধরে। ওখানকার সব লোকরা ওপারে জানে, রাত্রি হয়ে গেলে মানে সন্ধ্যের একটু বেশি রাত্রি হয়ে গেলে ওইখান দিয়ে কেউ একা কখনো যায় না, কারণ ওই আত্মাটার নাকি একটা নিয়ম আছে, তাকে কেউ ক্রস করলে, তাকে কেউ ওভারটেক করলে, তাকে কেউ মানে তিনি ভাবেন তাকে অপমান করা হচ্ছে, তাকে অবমাননা করা হচ্ছে, সেই জন্য তাকে তারা সহ্য করতে পারে না, তাকে যেভাবে হোক মেরে ফেলার চেষ্টা করে। বলছে তোমাদের খুব ভাগ্য ভালো যে তোমরা ওর পাল্লায় ওইভাবে পড়োনি, তোমাকে মেরে ফেলেনি, নাহলে কিন্তু কি হতো বলা যাচ্ছে না। তোমরা চলে এসছো এইভাবে এপারে, ঠিক আছে, কিন্তু আর কখনো রাত্রিবেলা কিন্তু ওপারে ওভাবে যাবে না, ওখানে কিন্তু গেলে মানে মারাত্মক কিছু ক্ষতি তোমাদের আজকে ঘটে যেতে পারতো। ভগবানের অশেষ কৃপা যে তোমরা কিছু হয়নি। যাই হোক, পাপিয়া ম্যাডাম বললেন তারপর তো ওনারাও প্রচণ্ড একটা এরকম ভয়ে, অসুস্থতায় আর ট্রমা একটা চলে এসেছিল। তারপর ওনার মা বাবা অনেক কিছু করে মানে শান্তি সস্তেন করে ছাড়িয়ে টাড়িয়ে দিয়ে আস্তে 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 ভয়টা কাটে এবং তাকে আর কখনো ওইভাবে বেরোতে দেয়নি। তাই এই ছিল পাপিয়া ম্যাডামের একটা অদ্ভুত আশ্চর্যের ঘটনা। তা আমি আজ ঘটনাগুলো যে বললাম
কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন। আজকে যেহেতু এখন 10:30টাও বেজে গেছে, প্রায় 11:45 বাজে, অনেক রাত হয়ে গেছে ঠান্ডার মধ্যে, আর বেশি রাত করে বলবো না। বাকি আরেকটা ঘটনা আমি আছে আমার কাছে, খুব অদ্ভুত একটা ঘটনা, সেটা আমি আগামী দিন বলবো লাইভে। সেটা হচ্ছে একটা, আমি এখনই জাস্ট একটু জানিয়ে রাখি, মানে ভীষণ ইন্টারেস্টিং হচ্ছে একটা, মানে কি বলবো, একটা খেজুর গাছের ঘটনা, মানে একটা অশরীরী খেজুর গাছ বলা যায়, সে একটা খেজুর গাছের ঘটনা। সেই ঘটনাটা আমি বলবো আগামী দিন, আজকে আর বলবো না, আজকে এইটুকুনি। আচ্ছা, আপনাদের কেমন লাগলো আমাকে সবাই জানাবেন। আমি যেহেতু কোনো কমেন্ট সেকশন দেখতে পাই না, তাই জন্য আমি কিন্তু কারোর কোনো উত্তর দিতে পারলাম না, তার জন্য আপনারা কেউ কিছু মনে করবেন না। আমি পরে দেখবো, লাইভ শেষ হয়ে গেলে আমি দেখবো, দেখে যে যা বলছেন জানাবো। আর আগামী নতুন বছরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আশা করছি আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালোভাবে নতুন বছর কাটাবেন। আর আজ তাহলে এখানেই শেষ করছি। শুভরাত্রি, সকলে ভালো থাকুন।